ইরান হচ্ছে একটা আল্টিমেট ওয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে, ওয়ার বিটুইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য ইসলাম। ইরান বিশ্বাস করে যে এই ওয়ারে ইসলাম জয়ী হবে। এটা কিন্তু আমাদের সব হাদিসের কথা উনি বলছেন। শাহাদাত বা জীবন দেওয়ার বিষয়টা আমাদের কাছে বা অন্য অনেকের কাছে, বিশেষ করে পশ্চিমাদের কাছে যতটা কঠিন, ওনাদের কাছে ততটাই সহজ। ওনারা এটার জন্য আসলে কামনা করেন, ওনারা এটার জন্য দোয়া করেন। ভূগর্ভস্থ বিশাল মজুদ আছে এবং এই যে আপনি কোথা থেকে যে মিসাইলগুলো ছুড়া হচ্ছে এগুলো কিন্তু গুগল ম্যাপও লোকেট করা খুব কঠিন। যে ইরানের দিক থেকে আসলে অনেক আধুনিক বা লেটেস্ট গত কয়েক বছরে যে অস্ত্রগুলো তারা তৈরি করেছে সেগুলো এখন তারা ব্যবহার শুরুই করেনি, যেটা আমরা এখন দেখতেছি। ইসরায়েলের তেল আবিব কিন্তু আমি বলবো যে একটা গাজার অবস্থায় চলে যাচ্ছে এখন। যে আপাতত ইরান আগামীতে কিভাবে চলবে সেটা তো সময় বলে দিবে, কিন্তু এখন যে পরিস্থিতিটা চলছে এই পরিস্থিতিটায় মুস্তফা খামেনি আমার মনে হচ্ছে বেস্ট চয়েস। ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ, ওনাকে কিন্তু বলা হচ্ছিল যে আপনি নিরাপদে কোথাও চলে যান। উনি তখন বলেছেন 9 কোটি ইরানিকে যদি আপনারা এভাবে নিরাপদে কোথাও নিতে পারেন তাহলে আমিও যাব, কিন্তু যদি তাদেরকে না নিতে পারেন তাহলে আমি যাব না। ওনার এই শাহাদাতের কারণে ইরান কিন্তু আমি বলবো যে সারভাইভ করে যাবে। ফলে যদিও ইসরায়েল আমেরিকা মনে করছিল যে এরা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করে তারা লিডিং অবস্থায় চলে গেছে, আমি বলবো তারা আসলে ব্যাকফুটে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি রাজেশ রঞ্জন, এবং আমার আজকের এই অনুষ্ঠানে যিনি যুক্ত হয়েছেন তিনি একাধারে একজন লেখক, আন্তর্জাতিক বিশ্লেষক, রাজনীতিবিদ এবং সাংবাদিক জনাব আলী আহমেদ মাবরুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে জানার চেষ্টা করব মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসন, সে সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের এই আয়োজন। এবং আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইরানের বর্তমান পরিস্থিতি, পাশাপাশি আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসন ইরানের প্রতি এবং ইরানের যে মনোবল, সে সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের এই আয়োজন এবং আমাদের আজকের এই আলোচনা। মাবরুর ভাই, জি আমরা কিছু প্রশ্ন করব আপনার কাছে, জি কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, কারণ আমি জানি যে আপনি যেহেতু একজন আন্তর্জাতিক বিশ্লেষক, আন্তর্জাতিক পরিমণ্ডলে নানা ঘটনা নিয়ে আপনি জি বিশ্লেষণ করে থাকেন। জি চেষ্টা করি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের প্রতি আমেরিকা এবং ইসরায়েলের যে যৌথ আগ্রাসন এবং সেই হামলার প্রথম প্রহরেই আমরা যদি দেখি যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শহীদ হয়েছেন, ইরান কিন্তু প্রথমে কোনো হামলাতে যেতে চায়নি। তাহলে কেন হঠাৎ করেই আমেরিকা এবং ইসরায়েলের এই আগ্রাসন ইরানের প্রতি? আপনাকে ধন্যবাদ। আসলে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার যে ইরান বিরোধী তৎপরতা সেটা নতুন নয়। আমরা যদি আ ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে ১২ দিনের যুদ্ধটা দেখি, তখনও কিন্তু ইরান যুদ্ধ করবার অবস্থায় বা দৃষ্টিভঙ্গিতে ছিল না। তখন কিন্তু ইরান বরং আমেরিকার সাথে একটা আলোচনায় ছিল এবং অবস্থাটা এরকম ছিল যে ৪ দফা আলোচনা শেষ, ৫ম দফা আলোচনাটা শুরু হবে। এরকম একটি অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু আপনার ইসরায়েলকে সিগন্যাল দিলেন যে ইরানকে আক্রমণ করবার, এবং তখন ইসরায়েল আক্রমণ করল, যার প্রেক্ষিতে ১২ দিনের যুদ্ধ হলো। এবং ইরানের যে ফাইট ব্যাক, ওই ফাইট ব্যাকের কারণেই মূলত পরে যুক্তরাষ্ট্র আবার অন্য দেশদের ধরে টরে মোটামুটি ইরানকে সংযত করলো বা একটা যুদ্ধবিরতি হলো। এবারও কিন্তু তাই। এবারের ক্ষেত্রে আপনি দেখেন, আমরা এই ২৮শে ফেব্রুয়ারি আপনি বলছেন, কিন্তু প্র্যাকটিক্যালি তারও প্রায় ২-৩ মাস আগে থেকে এটা মোটামুটি আমরা দৃশ্যমান যে মধ্যপ্রাচ্যে আমেরিকা আপনার তার বহরের শক্তি বৃদ্ধি করছে, বড় বড় রণতরী সেখানে পাঠাচ্ছে, ঘাঁটিগুলোতে আপনার সেনা সংখ্যা বৃদ্ধি করছে। এরকম একটি পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। এবং এবার যেটা নতুন হলো সেটা হলো যে ২৮শে ফেব্রুয়ারি যে হামলাটা সেটা শুধু ইসরায়েল করেনি, বরঞ্চ ইসরায়েলের সাথে সাথে আমেরিকাও যৌথভাবে হামলাটা করেছে। এখন আপনি যদি এটা কারণ বলতে চান, আমি বলব যে এটা ইরান তো হামলা করেনি, কারণ ইরানের এই হামলা যুদ্ধ করবার কোনো প্রয়োজন নেই। কিন্তু কারণ হিসেব করলে আমি বলব এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এরকম যে আমেরিকা যখন কোনো দেশে আক্রমণ করে তারা কিছু অজুহাত দাঁড় করায়। ধরেন তারা যখন আফগানিস্তানে করলো তখন তারা ওসামা বিন লাদেনের একটা অজুহাত দাঁড় করালো। ইরাকে যখন হামলা করলো তখন তারা
বলল যে সেখানে গণবিধ্বংসী অস্ত্র আছে, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন যেটাকে বলে WMD। এগুলো হচ্ছে আপনার আপাত দৃষ্টিতে বলা অজুহাত, কিন্তু এখন কিন্তু ভিডিও ক্লিপস বের হচ্ছে, দেখা যাচ্ছে যে ইসরায়েলের যে জায়নিস্ট যে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু, তার ক্লিপ বের হচ্ছে এখন, যে উনি বলছেন ওই ইরাক যুদ্ধের আগে যে আপনারা যদি ইরাককে আস্তে করে রেজিমটা চেঞ্জ করে দিতে পারেন বা ইরাককে আপনি ধ্বংস করে দিতে পারেন, তাহলে ইরাককে মধ্যপ্রাচ্য অনেকটা সেফ হবে। এবং ইরাকের ক্ষেত্রেও নিয়ে এলিগেশন দিচ্ছেন যে ইরাক হয়তো অ্যাটম বোম বানাবে এরকম। ঠিক একইভাবে ইরানের ক্ষেত্রেও তিনি বলেছেন। অর্থাৎ মূল যদি আপনি কারণ জানতে চান যে কারণটা কি, কারণ হচ্ছে এগুলো আসলে মূলত কোনো অজুহাত নাই, যে যেটা বললাম ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ইরাকের অথবা ইরানের পারমাণবিক অস্ত্র। মূল জিনিস হচ্ছে ইসরায়েলকে নিরাপত্তা দেওয়া। ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার, আমি বলি যে একটা উপনিবেশের মতো। আমেরিকা যেহেতু ভৌগোলিকভাবে এখান থেকে বহু দূরে, তো এখানে তার পারপাসটা সার্ভ করে হচ্ছে ইসরায়েলকে দিয়ে। তো ইসরায়েলকে নিরাপদ রাখাটা হচ্ছে তার মূল উদ্দেশ্য। ইসরায়েলকে নিরাপদ রাখতে গিয়ে এই আশপাশের দেশগুলোতে সে ঘাঁটি বানিয়েছে, যেই ঘাঁটিগুলো থেকে তারা সম্ভাব্য হুমকিগুলোকে সে অ্যাটাক করে বা চাপে রাখে। সেই জায়গার অংশ হিসেবেই এবার ওই ঘাঁটিগুলোকে ব্যবহার করে আমেরিকা যুদ্ধে অংশ নিয়েছে, পক্ষান্তরে ইসরায়েল ইরানের বিরুদ্ধে অংশ নিয়েছে। সুতরাং আপনি যদি এক কথায় বলেন, তাহলে আমি বলব যে অজুহাত যেগুলো দিচ্ছে কোনোটাই প্র্যাকটিক্যালি অজুহাত না। কারণ হচ্ছে যে এটা তো আপনার ইরানের দিক থেকে কোনো উস্কানি ছিল না। সুতরাং এটা যুদ্ধ কেন হলো? এটা হলো মূলত হচ্ছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসরায়েল এবং আমেরিকার এই যৌথ হামলা। আচ্ছা, আপনার এই আলোচনার বিশ্লেষণে যদি আমি একটা জিনিস ধরি যে আ আমেরিকা বার্তা দিচ্ছিলেন যে হামলাগুলো করবে। জি। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে হামলার একদম ১ম দিকেই কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী নাসির জাদে, সেনাপ্রধান মুসাভি সহ সবাই কিন্তু শহীদ হলেন। তাহলে এই সর্বোচ্চ নেতাসহ এবং সেখানকার যে শীর্ষস্থানীয় যে নেতৃবৃন্দ শহীদ হলেন, তাদেরকে কিন্তু আমেরিকা কিন্তু বার্তা দিয়েই যাচ্ছিলেন যে আমরা হামলা চালাবো। কিন্তু তাহলে তারা কেন অরক্ষিত ছিলেন? প্রথম কথা হলো যে আমরা প্রথম দিকে তো এই ঘটনাগুলো এভাবে জানতে পারিনি। পরে যেটা এখন জানছি বা নানা মাধ্যমে আমি সোর্স থেকে তথ্য পাচ্ছি, সেটা হলো যে আপনি যথার্থই বলেছেন যে ওনাদের একটা ইনফরমেশন এরকম ছিল। এবং আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতেও এটা খুব ভাইরাল হয়েছে। সেটা হলো যে ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ, ওনাকে কিন্তু বলা হচ্ছিল যে আপনি নিরাপদে কোথাও চলে যান। উনি তখন বলেছেন যে ৯ কোটি ইরানিকে যদি আপনারা এভাবে নিরাপদে কোথাও নিতে পারেন, তাহলে আমিও যাব। কিন্তু যদি তাদেরকে না নিতে পারেন, তাহলে আমি যাব না। এটা আমরা এখন সোশ্যাল মিডিয়াতেও দেখছি। আমি একটু অন্যভাবে ব্যাখ্যাটা করি। দেখেন, বিষয় হচ্ছে যে ইরানকে কেন্দ্র করে আপনি জানেন যে পশ্চিমা দেশগুলো গত কয়েক বছর ধরেই চেষ্টা করছে ইরানকে অশান্ত করার। এবং নানাভাবে ইরানের এই যে এখন যে সিস্টেমটা চলছে, একটা ধর্মীয় নেতৃত্বের মাধ্যমে ইরানের যে পরিচালনা, এটাকে কোলাপস করবার তারা একটা চেষ্টা করছে। সর্বশেষ কয়েক মাস আগেও আপনি জানেন যে ইরানে একটা দেশ জুড়ে একটা বিক্ষোভ তারা প্যাট্রোনাইজ করেছে। আমি এভাবে দেখি যে ইরানের যিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি আসলে অনেকগুলো চিন্তা করেছেন। প্রথম হচ্ছে ওনার বয়স হচ্ছে 87। উনি আসলে বাঁচবেনই বা কতদিন? তো উনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে উনি সবচেয়ে বড় আ আমি বলব যে নিজের সালভেশনের জন্য সবচেয়ে বেস্ট উপায়টা বেছে নিয়েছেন। দেশের প্রতি সর্বোচ্চ আত্মত্যাগ যদি আমি বলি। হ্যাঁ, সেটাও করতে পারেন। কিন্তু আমি আগে ধর্মীয়টা বলছি। ধর্মীয়ভাবে ধরেন আমরা ধরি হচ্ছে আ মার্টিরডম বা শাহাদাত হচ্ছে একজন মুমিনের জন্য আপনার জান্নাত পাওয়ার একটা গ্যারান্টির মতো। উনি এটাকে হচ্ছে উনি বাছাই করেছেন। ২ নম্বর হচ্ছে আপনি যেটা বললেন রাইটলি, যে দেশের জন্য। দেশের জন্য কিভাবে? উনার এই শাহাদাতের কারণে ইরান কিন্তু আমি বলব যে সারভাইভ করে যাবে। কেন? কারণ হচ্ছে ইরানের জনগণের মধ্যে এখন ইউনিটি যেভাবে ধরা এসছে, এটা নজিরবিহীন। ইরানের ইন্টিগ্রিটি টিকে গেল এবং ইরানের যেই সিস্টেমটা, শাসনতান্ত্রিক যে ব্যবস্থাটা পাল্টানোর জন্য, যেটাকে আমেরিকা ইসরায়েল বলছে রেজিম চেঞ্জ, ওই রেজিমের এই কাঠামোটা কিন্তু টিকে গেল। কারণ হচ্ছে যে যদি আপনার এইটা ১ম দিন না হতো, তাহলে কিন্তু এই আক্রমণটা আরও বেশি হতো। তাকে যতক্ষণ তাকে হত্যা না করা যায়, এবং তখন বরঞ্চ দেখা যেত যে তার প্রতি এক ধরনের মানুষের হয়তো একটা প্রতিক্রিয়া দেখা দিত। কিন্তু যদি ১ম প্রহরে চলে যাওয়ার কারণে যেটা হলো, উনি এখন ইউনিটির সিম্বল হয়ে গেছেন। উনি এখন দেশপ্রেমের সিম্বল হয়ে গেছেন। এখন ইরানের আর হারানোর কিছু নেই, এরকম একটা অবস্থানের শুরুতেই। ফলে যদিও ইসরায়েল আমেরিকা মনে করছিল যে এরা সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মানে হত্যা করে তারা লিডিং অবস্থায় চলে গেছে, আমি বলব তারা আসলে ব্যাকফুটে চলে গেছে।
কারণ তারা যুদ্ধের প্রথম পর্বে তাকে হত্যা করে পুরো যুদ্ধটা এখন এমন একটা জায়গায় চলে গেছে যে ইরানের এখন আসলে পুরো জাতি একটা অবস্থায় একতাবদ্ধ অবস্থায় আছে এবং তারা এখন ইরান এবং ইসরায়েল এবং আমেরিকাকে একটি করুণ পরিণতি না দেখানো ছাড়া তারা থামবে না। সুতরাং এটা আমি বলব যে তারা বেশি চালাকি করতে গিয়েছে, কিন্তু আসলে অতি চালাকির গলায় দড়ি পড়েছে। আচ্ছা, আপনার এই কথার প্রেক্ষিতে যদি বলি যে আয়াতুল্লাহ খামেনির শহীদ হওয়ার পর তার সন্তান মোস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে অধিষ্ঠিত হয়েছেন। তার নেতৃত্বে ইরান কতটুকু সামনের দিকে এগোতে পারবে বলে মনে করেন আপনি? প্রথম কথা হলো যে মোস্তফা খামেনির কথা আমরা শুনছি বিগত ৪-৫ বছর ধরে বিভিন্ন কনটেক্সটে। উনি ২২ সালে উনি আয়াতুল্লাহ উপাধি পেয়েছেন। এই সম্মাননা। তো এটা যখন উনি পেয়েছেন তখন একবার এই কথা এসেছিল। আমরা ২৪ সালে যখন প্রেসিডেন্ট তৎকালীন ইব্রাহিম রাইসি প্লেন দুর্ঘটনায় নিহত হলেন, তখন একবারই মোস্তফা খামেনির কথা এসেছিল। সো আমরা তার নাম কয়েকবার শুনেছি মাঝখানে। কিন্তু যেটা ওনাকে নিয়ে যেটা মিস্টেরি সেটা হচ্ছে উনি ওনার পাবলিক অ্যাপিয়ারেন্স খুবই কম। উনি মিডিয়াতে খুবই কম আসেন। ওনার বাবার যেমন আপনি অসংখ্য অ্যাপিয়ারেন্স পাবেন, অসংখ্য আপনি সোশ্যাল মিডিয়া বা মেইনস্ট্রিম মিডিয়াতে ওনার একদমই কম। ফলে উনি নিজেকে কিছুটা রহস্যাবৃত রেখেছিলেন। ফলে আমি বলব যে অনেকের কাছে এটা হয়তো আনএক্সপেক্টেড, কিন্তু ইরানের বিচারে এটা খুব আনএক্সপেক্টেড নয়, তার এই হওয়াটা। ২ নম্বর হচ্ছে যে যদি সর্বোচ্চ ধর্মীয় নেতা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতেন, বিছানায় শুয়ে বা অসুস্থ হয়ে, তাহলে তারা কাকে ইরান বাছাই করতো আমি জানি না। বাট যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে, রাহবারের শাহাদাত এবং হচ্ছে ইরানের আ যেটা আমি বললাম যে পুরো দেশ যখন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে একাত্ম হয়েছে, এই অবস্থায় উনি মনে হচ্ছে তারা বেস্ট অপশন মনে করেছে। ফলে আমার এই মুহূর্তে ভিউ হচ্ছে যে যেহেতু ওনার উপরে ইরানের যে খুবই সিগনিফিক্যান্ট রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে IRGC তাদের একটা আস্থা আছে তার ব্যাপারে, এবং উনারও যেহেতু আ উনি একই সঙ্গে আলেম, যেহেতু উনি আয়াতুল্লাহ, এবং উনি একই সঙ্গে যেহেতু একজন শহীদ পুত্র, উনি একজন ভিকটিম। তো এই যে ইরানে এখন যারা সাফার করছে, আজকেও ধরেন গতকাল ইরানে হামলায় কিন্তু বেশ মানুষ শহীদ হয়েছে। সব মিলে এখন বলা হচ্ছে প্রায় ১৪০০-র উপরে শহীদ। এই শহীদরাও কিন্তু তাদের নেতা যেহেতু একজন শহীদ মানে যারা বেঁচে আছেন ভিকটিম, তারা ফিল করবেন যে আমাদের যিনি নেতা তিনিও তো ভিকটিম। ফলে এখানে জনগণকেও আপনার মোটিভেট করবার ক্ষেত্রে মোস্তফা খামেনি খুব ভালো একটা প্লাস পয়েন্ট হবে বলে মনে করি। সব মিলিয়ে আমি বলতে চাই এরকম যে আপাতত ইরান আগামীতে কিভাবে চলবে সেটা তো সময় বলে দিবে। কিন্তু এখন যে পরিস্থিতিটা চলছে, এই পরিস্থিতিটায় মোস্তফা খামেনি আমার মনে হচ্ছে বেস্ট চয়েস। আ বিশ্বের ২ পরাশক্তি জি। ইসরায়েল এবং আমেরিকা ইরানের প্রতি যে হামলা চালাচ্ছে, সেটার পাল্টা হামলা কিন্তু ইরানও দিচ্ছে। জুৎসই জবাব যদি আমি বলি। সেক্ষেত্রে আমি কি বলবো, শুধুই সমরাস্ত্রের শক্তির প্রভাব ইরানের কাছ থেকে, নাকি ইমানি মনোবলও আপনি মনে করছেন? আহ ইমানি মনোবল তো একটা আছে। দেখেন, আমি একটু অন্যভাবে ব্যাখ্যাটা করি। আমি দর্শকদের জন্য যদি একটু বলি, ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কিন্তু অনেক। প্রায় ধরেন ২,০০০ কিলোমিটারের মতো দূরত্ব। এবং ইরান যখন কোনো একটা মিসাইল ধরেন ইরান থেকে ছুড়ে, এটা সরাসরি পাশের দেশ তো আর ইসরায়েল না, মাঝখানে অনেকগুলো দেশ আছে। এই দেশগুলোর প্রতিটাই কিন্তু সেই মিসাইলকে আপনার ইন্টারসেপ্ট করার চেষ্টা করে, এবং তারা অনেকে করে, অনেকগুলো পারেও। এরপরে আমেরিকার যে বললাম বেসগুলো, সে বেসগুলো থেকে এগুলোকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করা হয়। তো আপনি ধরেন এভাবে যদি আমরা অঙ্ক করে যুক্তির খাতিরে বা ধরি যে ১০টা ধরেন মিসাইল যদি যায়, এর মধ্যে ধরেন ৫টাই হয়তো এরকম পথ ইন্টারসেপ্ট হয়ে যায়। ৫টা ইসরায়েলে গিয়ে পৌঁছায়। তারপর আবার ইসরায়েলের আয়রন ডোম আছে। তারা আবার সেগুলোকে ইন্টারসেপ্ট করে। তো ধরেন আমি ধরলাম ২টো শেষ পর্যন্ত হিট করতেছে। এই দুটোতেই কিন্তু ইসরায়েলেরই অবস্থা, যেটা আমরা এখন দেখতেছি। ইসরায়েলের তেল আবিব কিন্তু মানে আমি বলব যে একটা গাজার অবস্থায় চলে যাচ্ছে এখন। তাহলে আমি এটা বলব এইভাবে যে শুধু ইমানি মনোবল তো আমাদের জায়গা থেকে, কিন্তু আমি বলব আল্লাহ সাহায্য করছেন। যেটা ধরেন আমি কালকেও একটা সুন্দর লেখা পড়লাম মোস্তফা খামেনির, যে আল্লাহ যেভাবে আবাবিল পাখি দিয়ে সূরা ফিলে বলেছেন যে যুদ্ধের হেল্প করেছেন, তেমন কিছু হতে পারে, এবং তাই মনে হয় হচ্ছে। আদারওয়াইজ আমি লজিক্যালি বললাম আপনাকে কিভাবে এই মিসাইল, এবং সেই মিসাইলগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ এরকমও না। এবং ইরানের সকল ড্রোন, মিসাইল এগুলো কিন্তু ইসরায়েল বা আমেরিকার যে সামরিক প্রযুক্তি এগুলোর তুলনায় বেশ সস্তা। এরপরও তার যে ক্যাজুয়ালিটিস হচ্ছে এবং এগুলোর যে এফেক্ট হচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে এটা অবিশ্বাস্য।
এটা আসলে একটা মিরাকল না হলে হওয়ার কথা না। দ্বিতীয় আপনি যেটা বললেন যে ইমানি মনোবলের কথা, সেটা আবার হচ্ছে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে। ইমান তো হচ্ছে ব্যক্তির সাথে রিলেটেড। ব্যক্তি বিশেষের ক্ষেত্রে আমি বলব যে ধরেন তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আপনি পুরো ইরানের মানুষ কিন্তু আপনি যেই দিনই ওয়েস্টার্ন মিডিয়াতে ঘোষণা হয়, মানে প্রতিদিনই তো এই ২৮ ফেব্রুয়ারির পর থেকে কিন্তু এই রোজার মাস চলছে। ইরানের মানুষ কিন্তু রাস্তায়, নারী, পুরুষ, শিশু সবাই রাজপথে। এবং খুব সারপ্রাইজিং বিষয় হচ্ছে যেই দিন ওয়েস্টার্ন মিডিয়াতে ঘোষণা আসে যে আজকে একটা ভয়ঙ্কর হামলা হবে, ওইদিন আরও গ্যাদারিং বাড়ে, ওইদিন মানুষ আরও বেশি রাস্তায় যাচ্ছে। এবং আমরা এরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখছি যে তারা যে দাঁড়িয়ে আছে আপনার উপরে কিন্তু মিসাইল বাস্ট হচ্ছে বা ইন্টারসেপ্ট হচ্ছে বা কোনো জায়গায় হিট করছে, তখন তারা আবার তাকবীর বলে আল্লাহু আকবার বলে বলে তারা কিন্তু আরও বেশি, তারা আরও মোটিভেটেড হচ্ছে। সুতরাং আমি বলব দুটো জিনিস। একটা হচ্ছে ব্যক্তি পর্যায়ের ইমানের মনোবলের রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি তাদের আচার-আচরণে। আরেকটা হচ্ছে অস্ত্রগুলো যেভাবে প্রয়োগ হচ্ছে এবং তার যে এফেক্ট পড়ছে, এখানেও আমি কিছু মিরাকল আমার মনে হচ্ছে। আহ, ইরান এবং ইরানের ওপর যে হামলা, জি। আমেরিকা ইসরায়েল দাবি করছে যে ইরানের ড্রোন ভান্ডার এবং যে আপনার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যে যন্ত্র, সেটিও প্রায় শেষের দিকে। আপনি এই আমেরিকা এবং ইসরায়েলের এই দাবিটাকে কতটুকু যৌক্তিক মনে করছেন? পাশাপাশি আমরা কিন্তু দেখে যাচ্ছি ইরান কিন্তু পাল্টা জবাব দিয়েই যাচ্ছে এবং সেটা কতদিন পর্যন্ত তারা আসলে কন্টিনিউ করতে পারবে বলে আপনার মনে হয়? যুদ্ধ তো আসলে আমরা রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রেও দেখেছি। মানে যুদ্ধ হয়ে গেছে কি আপনার দুপক্ষের মিডিয়াগুলোর বাগাড়ম্বরের একটা জায়গা। এখানে কার কোনটা কোন দাবিটা কতটুকু অথেন্টিক এটা নিশ্চিত হওয়া খুব কঠিন। বাট আপনাকে চিন্তা করতে হবে লজিক দিয়ে। এখনো পর্যন্ত ইরানের দিক থেকে কিন্তু সমঝোতার তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বরঞ্চ আমরা আশপাশের কথাবার্তা যেটা শুনছি তাতে মনে হচ্ছে যে ওয়েস্টার্ন পার্ট যেটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তারাই বরঞ্চ নানা জায়গা থেকে মেসেজ দেওয়ার চেষ্টা করছে বা কোনোভাবে থামানো যায় কিনা বা সংলাপে। তো ইরান যেহেতু সমঝোতার আগ্রহ দেখাচ্ছে না, তারা যুদ্ধ করতে চাচ্ছে এবং তারা বলছে যে আমরা এটা কন্টিনিউ করব। তো লজিক বলছে যে তাদের যদি অস্ত্র ভান্ডার কমে আসতো তাহলে তারা এটা বলতো না। এটা হচ্ছে লজিক্যাল হিসেব। সো আপনাকে ধরে নিতে হবে যে ইরানের ডেফিনেটলি মিসাইল বলেন বা ড্রোন বলেন এগুলো ভান্ডার মোটামুটি এখনও ভালো আছে। আরেকটা হলো আমি যতটুকু তাদের লেখাতে পড়ছি বা যে পড়ার সোর্সগুলো থেকে জানার চেষ্টা করছি তাতে মনে হচ্ছে যে ইরানের দিক থেকে আসলে অনেক আধুনিক বা লেটেস্ট গত কয়েক বছরে যে অস্ত্রগুলো তারা তৈরি করেছে সেগুলো এখনও তারা ব্যবহার শুরুই করেনি। এবং এটা যদি হয়ে থাকে এটা কারণ আপনি প্রতি ২ দিন বা ৩ দিনে যেমন গতকাল একটা নতুন ড্রোন ইউজ করেছে। এরপরে ধরেন তাদের ড্রোন আবার ২-৩ দিন আপনি দেখবেন যে নতুন কিছু আসবে না। আবার হয়তো ৩ দিন পরে একটা নতুন মিসাইল তারা বের করছে। তার মানে আসলেই তাদের নতুন কিছু আছে। এটা শুধু আপনার মিডিয়ার বলার জন্য বলা না, এটা তারা দেখাতে পারছে। এবং আপনি যে সিরজিল সহ যে ইগুলো আমরা দেখি, এগুলো তো আসলে ওয়ার্ল্ডে ওই ১২ দিনের যুদ্ধেই কিন্তু ১ম দেখা গেছে এবং তখনও কিন্তু ওয়ার্ল্ড খুব সারপ্রাইজড হয়েছিল পুরো বিশ্ব। সুতরাং তাদের ভান্ডারে যে মানে নতুন ধরনের অনেক অস্ত্র আছে, এটা আমি মনে করি এটা খুব সহজেই আমরা বুঝতে পারি। অন দ্য আদার হ্যান্ড যেটা ইসরায়েল এবং আমেরিকার ক্ষেত্রে হচ্ছে সেটা হলো যে তাদের তো বাড়িঘর বা সামরিক স্থাপনা বা ইন্টেলিজেন্স সেন্টার এগুলো তো যাচ্ছেই। আশপাশের দেশগুলোতে তাদের যে সিআইএ হেডকোয়ার্টার অফিস এগুলোতে অ্যাটাক হচ্ছে। বিমান ঘাঁটি বা নৌঘাঁটি বা মার্কিন সামরিক বেস যেগুলো আছে সেগুলো অ্যাটাক হচ্ছে। আমেরিকার একটা হিসেব আমি পড়লাম আরও বোধহয় কয়েকদিন আগে, অলমোস্ট তাদের $৬০০ বিলিয়ন অলরেডি তাদের ক্ষতি হয়ে গেছে। সুতরাং এটা যদি চলতে থাকে তারাও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। আমি মনে করি যে এটা তাদের জন্য বড় ধরনের হবে। কারণ কি যখন আপনি ওই হাউস থেকে কংগ্রেস থেকে যখন ট্রাম্প যখন টাকা চাইবেন তখন দেখবেন যে কংগ্রেসম্যানরা তাকে আর দিতে চাবে না। এখন কোথায় দিবে? কারণ তাকে এখন দুদিকে দিতে হবে। একটা হচ্ছে ওনার যেটা আপনার রিকভারি বা ঘাঁটিগুলোকে রিকনস্ট্রাকশন বা রিপেয়ার যদি উনি করতে চান, আরেকটা হচ্ছে ইসরায়েলকেও তার দিতে হবে। ইসরায়েলেরও আয়রন ডোন ফুরিয়ে আসছে। এবং ওই যে যেটা বললাম যে মিসাইলের যে খরচ তার থেকে কিন্তু আপনার এই এয়ার ডিফেন্স সিস্টেমের খরচ বেশি। তো ফলে আপনি যে এয়ার ডিফেন্স সিস্টেম এটা হচ্ছে আপনার এখান থেকে আপনার কন্টিনিউয়াস আপনার রকেটের মতো যায়। সে গিয়ে ওই মিসাইলগুলোকে বা ড্রোনগুলোকে সে ইন্টারসেপ্ট করে। তো আপনি কত মারবেন? সো এটা মারতে গিয়ে দেখে ওইটার বরঞ্চ ঘাটতি দেখা যাবে। সো আপনাকে ইউএসকে আবার ইসরায়েলকেও সাবসিডি দিতে হবে। সো আমার মনে হয় যে এটা আল্টিমেটলি তাদের জন্য ফিন্যান্সিয়ালি এটা খুব বড় ধরনের চাপ হয়ে যাবে আগামীতে। দুই পরাশক্তির
বিরুদ্ধে যে ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে বলে আপনি মনে করছেন? ইরানের যারা সমর্থক তারাও কিন্তু একই বিশ্লেষণ দিচ্ছেন যে এই পরাশক্তির বিরুদ্ধে টিকে থাকাটা অসম্ভব ইরানের। আপনার পর্যবেক্ষণে কি মনে হয়? না, আমি তো একবার বললাম আপনাকে, যেহেতু তারা যুদ্ধ করতে চাচ্ছেন বা সমঝোতার দিকে আগ্রহ দেখাচ্ছেন না, তার মানে হচ্ছে তাদের একটা মিনিমাম প্রিপারেশন না থাকতে তারা এটা করতেন না। আরেকটা জিনিস মনে রাখবেন, ইরানের কিন্তু যখন ইরানের এই শাসন ব্যবস্থাটা খুবই নতুন 79-এর বিপ্লবের পরে, তখনই কিন্তু তারা ৮ বছর ধরে ইরাকের সাথে যুদ্ধ করেছে। সো তাদের লং টাইম যুদ্ধ করবার একটা এক্সপেরিয়েন্স বা তাদের আছে। ২ নম্বর বিষয় হচ্ছে ইরানের যে ভৌগোলিক যে কাঠামো, এটা খুবই প্রতিপক্ষের জন্য খুবই ডিস্টার্বিং, খুবই কঠিন। এত বেশি ধরেন এখানে মরুভূমি আছে, পাহাড় আছে, তারপরে শীতও যেমন আছে, আপনার বরফপাত, তুষারপাত হয়, আবার গরমও আছে। এরকম একটা জায়গাতে যেকোনো দেশের জন্য আপনার কিছু করাটা কঠিন। এবং আব্বাস আরাগচি, ইরানের ফরেন মিনিস্টার, দেখবেন যে আরও দিন ৭ আগে ওনাকে যখন এনবিসি নিউজ থেকে প্রশ্ন করল যে আমেরিকা যদি আপনাদের ওখানে গ্রাউন্ড ইনভেশন করে তাহলে আপনারা কী করবেন, তো উত্তর উনি দিলেন যে উই আর ওয়েটিং ফর দেম। এটা খুবই আলোড়ন তৈরি করেছিল। তার মানে হচ্ছে ওনাদের এই প্রিপারেশন আছে, ওইটা কিন্তু শুরু হয়নি। তো শুরু হয়নি, তারা করবেন কিনা আমরা জানি না, কারণ আমেরিকার যে ভৌগোলিক দূরত্ব, আমি বারবারই বলছি, ওইখান থেকে এসে এখানে গ্রাউন্ড ইনভেশন করা, এবং হিস্ট্রিতে আমরা দেখেছি একদম সেই অটোম্যান সাম্রাজ্য থেকেও দেখেছি। ধরেন অটোম্যানের যখন আপনার এই সুলতান সুলেমানের ফোর্স যখন হাঙ্গেরিতে গেল, হাঙ্গেরিতে গিয়ে তারা সার্ভাইভ করতে পারেনি, তাদের ফিরে আসতে হয়েছে। কারণ হচ্ছে যে ওখানকার যে তুষারপাত এবং যে ঠান্ডা। তো আমেরিকার যে ওয়েদার আর এই যে আমাদের এখানকার ধরুন সেন্ট্রাল এশিয়া বা ইরানের যে ওয়েদার, এটার মিল নেই। ফলে ইরানের এই ওয়েদারে তারা যদি আসে এখানে, তারা সেদিক থেকেও একটা ধরা খাওয়ার সম্ভাবনা আছে, বিপদে পড়বে। অন দ্য আদার হ্যান্ড, যেটা আমি বলছি, ইরান যেহেতু কিছু হওয়ার আগে থেকেই প্রস্তুতি নিয়ে আছে, সুতরাং আমাদের ধারণা করতে পারি আমরা যে গ্রাউন্ড ইনভেশনের জন্য তারা ম্যাসিভ আকারে তারা প্রিপারেশন নিয়েছে। ফলে যেটা আপনি বললেন যে যুদ্ধ কতদিন চলবে, আমি মনে করি ইরানের দীর্ঘ সময় যুদ্ধ চালানোর মানে সক্ষমতাও আছে। আর আরেকটা যেটা আপনি প্রশ্ন করলেন যে যারা সমর্থক তারাও বলছেন যে এটা অসম্ভব, এটা এখানে আবার একটা ভিন্ন কাউন্টার অ্যানালাইসিসও আছে। ইদানিংকার ওয়ারে একটা শব্দ আছে, অ্যাসিমেট্রিক ওয়ার বলে আর কি। এটা হচ্ছে যখন আপনি সমান সমান দুটো দেশ হয়, মানে দুটো দেশের সামরিক শক্তি যখন একরকম হয়, তখন সেটাকে আমরা মোটামুটি বলি যে আপনি ধরেন এটা একটা ওয়ারটা মোটামুটি একটা ওয়ার হবে। কিন্তু সেই শক্তি যখন অনেক তারতম্য হয়, তখন এটাকে বলা হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ার। এই কারণে এটার ব্যাখ্যাটা হচ্ছে যে ধরেন আমেরিকা, আমরা সবাই জানি যে ধরেন বিমানে, তারপরে ধরেন রণতরীতে, তারপরে ধরেন প্রযুক্তিতে তারা অনেক অ্যাডভান্সড। তাহলে ইরান কি করেছে? ইরান এটা নিয়ে কিন্তু কোনো আননেসেসারি ধরেন আকাশকুসুম স্বপ্নের মধ্যে নাই। তারা যে প্রিপারেশনটা নিয়েছে সেটা হচ্ছে যে অ্যাসিমেট্রিক ওয়ারের প্রিপারেশন। সেটা কি? সেটা হচ্ছে যে আপনাকে পরাজিত করাটা তার ১ নম্বর টার্গেট না। অ্যাসিমেট্রিক ওয়ারে যেটা তুলনামূলক একটু ব্যাকফুটে থাকে, তাদের টার্গেট থাকে আপনাকে ক্ষতি করা এবং আপনার উইক পয়েন্টগুলোকে বারবার হিট করা। এবং সেটা কিন্তু অলরেডি ইরান করেছে। আমি যেটা বললাম যে ৪-৫ দিন আগেই $৬০০ বিলিয়ন হয়ে গেছে। তার মানে ধরেন এখন এটা হয়তো ১,০০০-এর কাছাকাছি যাবে। এবং এটা এমন একটা পর্যায়ে আমেরিকার ইরান নিয়ে যেতে সক্ষম হবে একটা সময়, যেটা আসলে তাদের মানে তাদের মনে হবে যে দুদিক থেকেই বিপদ। মানে সারেন্ডার করলেও বিপদ, যুদ্ধ চালিয়ে যাওয়াও বিপদ। এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে। এবং এটা ইরান করেছে। কারণ কি? কারণ হচ্ছে ইরান প্রযুক্তিটা ব্যবহার করেছে, আপনি দেখবেন খুবই সস্তা টাইপের, যেটা আমি বললাম। আকাশপথে তারা ডিপেন্ড করেছে মিসাইল এবং ড্রোনের উপরে, যেগুলো অত খরচ না। আমেরিকার তো বিরাট আয়োজন। আচ্ছা, তারপরে হচ্ছে নৌপথেও তারা দেখবেন যে বিশাল বিশাল রণতরী না। তারা আপনার ছোট ছোট আপনার নেভাল যে শিপগুলো থাকে, বোটগুলো করে, এবং এগুলোতে তারা টর্পেডো দেওয়ার সিস্টেম আছে, মিসাইল দেওয়ার সিস্টেম আছে। আমরা এগুলো জানি, এর বাইরে অজানা থাকতে পারে। ৩ নম্বর হচ্ছে যে তাদের ভূগর্ভস্থ বিশাল মজুদ আছে। এবং এই যে আপনি কোথা থেকে যে মিসাইলগুলো ছোড়া হচ্ছে, এগুলো কিন্তু গুগল ম্যাপও লোকেট করা খুব কঠিন। কারণ ইরান পৃথিবীর সবচেয়ে বৃহত্তম দেশগুলোর মধ্যে একটা, হ্যাঁ? সো তাদের আপনি কত সাইট কভার করবেন, এটা হলো ৩। এবং আপনি গ্রাউন্ডেও আপনি দেখবেন যে তাদের একটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে তাদের রেগুলার মিলিটারি ফোর্স যেটা, এর পাশাপাশি আবার আইআরজিসি আছে। আবার সেটা ধরেন আল-কুদস সহ অনেকগুলো তাদের উইং আছে। এবং তারা বেশিরভাগই কিন্তু মানে স্বয়ংক্রিয়ভাবে ফাংশন করতে পারে। অর্থাৎ আপনার যদি কোনো একজন লিডার মারা যায়,
তাহলে সেটার আবার অটোমেটিক পরে লিডার বা সিস্টেম তৈরি করে দেওয়া যায়। আবার অনেকগুলো প্রভিন্স আছে, প্রভিন্সগুলোতেও কিছুটা অটোনমি দেওয়া আছে, যে তারাও আপনার তাদের মতো করে যুদ্ধ পরিচালনা করতে পারে বা আক্রমণ করতে পারে। সো এই একটা বিশাল প্রক্রিয়া তারা তৈরি করেছে, কারণ তারা দীর্ঘদিন এগুলো নিয়ে স্টাডি করেছে এবং তারা আমেরিকাকে, এটা কয়েকজন রিসার্চ অ্যানালিস্টও বলছে যে ইরান গত ২০ থেকে ২৫ বছর যাবত আসলে আমেরিকাকে মোকাবেলা করার প্রস্তুতি নিয়েছে। এটা এরকম না যে এটা আপনার হঠাৎ করেই করে হয়েছে, হ্যাঁ, এটা নিয়েছে এবং তারা এই জায়গাটা খুবই রেশনালি তারা চিন্তা করেছে। তারা আমরা আমেরিকার আমাদের খুব মানে আমেরিকাকে আমরা হারিয়ে দিব, এরকম করবো, এরকম চিন্তা তারা ওইভাবে করেনি। তাদের স্টাইলটা ছিল এরকম যে আসুক আমেরিকা, আমরা তাদেরকে আস্তে, 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 আস্তে আমরা তাদেরকে মানে মানে তারা, আমি যদি বলি যে পশ্চিমা শক্তির বিরুদ্ধে তারা প্রথম থেকেই তারা অর্গানাইজ ছিলেন, যে যদি পশ্চিমা শক্তি তাদের প্রতি কোনো আগ্রাসন চালায় তাহলে তারা তাদের সেই পাল্টা জবাবটা। অবশ্যই, এবং এই ক্ষেত্রে তারা অন্য দেশগুলোর পরিণতি থেকেও তো তারা শিখেছে। ইরাক কীভাবে মানে পরাস্ত হলো, তারপরে ধরেন লিবিয়ায় কী হলো, অথবা ধরেন আফগানিস্তানে আমেরিকা কীভাবে বিপদে পড়লে, সবগুলো থেকে শিক্ষা নিয়ে তারা তাদের মতো করে তারা একটা প্রিপারেশন নিয়েছে বলেই আমার কাছে মনে হচ্ছে। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ হওয়ার খবরটা আপনি প্রথম কোথা থেকে শুনেছিলেন? এবং আমরা যদি একটু একজন মুসলিম হিসেবে আপনার তার শহীদ হওয়ার খবরের পর আপনার অনুভূতিটা কেমন ছিল এবং তার ব্যক্তিত্ব সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। আপনাকে ধন্যবাদ। আমি ওই দিনই খবর পেয়েছি। একদম ২৮শে ফেব্রুয়ারি ঘটনাটা ফার্স্ট আওয়ারে পড়ে। এখন হয় কি, আমরা রিসেন্টলি বেশ গাজা যুদ্ধ থেকে দেখছি যে অনেকের আমরা শাহাদাতের খবর পেয়েছি। তো সেগুলোর আসলে আমরা প্রথমে নিশ্চিত হতে পারিনি। যেমন ধরেন ইসরায়েল বলেছে যে ইয়াহিয়া সিনওয়ার শহীদ হয়েছেন। হামাসের দিক থেকে আমরা কোনো বার্তা পাইনি। ফলে আমি বা আবু উবায়দার ক্ষেত্রেও তাই হয়েছে। তো আমি এরকম একটু ওয়েট করছিলাম। যদিও ইসরায়েল এবং আমেরিকা বলেছিল আগেই যে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে তারা হত্যা করেছে, বাট ইরানের দিক থেকে কোনো মেসেজ পাওয়া যায় কিনা এটার জন্য আমি ওয়েট করছিলাম। পরে যখন আমি একটা একাধিক ইরানি সোর্স থেকে যখন জানলাম, এবং আমাদের বাংলা ভাষা বা দেশেও টেলিগ্রাম আছে, তাদের কিছু পানাহিয়ান সহ বেশ কিছু বা রেডিও তেহরানের পার্সটোরের চ্যানেল আছে, এগুলো আমি ফলো করি, সেখান থেকে তথ্যগুলো পেলাম। এবং পরবর্তীতে ফার্সি টিভিতেও আমি একজন সংবাদ পাঠকের খুব ইমোশনাল একটা নিউজ প্রেজেন্টেশন দেখলাম। সব কিছু দেখে আমি নিশ্চিত হলাম এবং আমি তখন এটা শেয়ার করলাম আমার নিজের ফেসবুক প্রোফাইলে। এরপরে তো মানে খুবই শকড একটা ব্যাপার। দেখেন, আমি অনেক দিন ধরে ওনাকে ফলো করি। এর কতগুলো কারণ আছে। আমি ড্রিম দেখি বা আমি আমাদের দেশেও আমি চিন্তা করি, ধরেন এরকম একজন মুরব্বী আসলে থাকা দরকার, যার কাছে আসলে মানুষ গিয়ে পিস পাবে, মানুষ কমফোর্ট পাবে। সেটা যে কোনো মানুষ হতে পারে, সেটা হতে পারে বিধবা, সেটা হতে পারে এতিম, সেটা হতে পারে কোনো বেকার, সেটা হতে পারে কোনো অভাবী। একটা সঠিক দিক নির্দেশনা। রাইট, একটা যার কাছে গেলে আপনার ভালো লাগছে, যাকে দেখলে আপনি ফিল করছেন। আপনি অসংখ্য ছোট, ছোট ক্লিপস পাবেন। উনি বিয়ে পড়াচ্ছেন, সেখানে ওই যারা মহিলা থাকে তাদের কি ক্রেজ তাকে নিয়ে, তার কাছে বলছে যে আগা আপনি আমাকে যদি আপনার হাতে রাখবিটা দেন। কেউ বলছে যে আপনি যদি রুমালটা আমাকে একটু দেন। তো তার ব্যাপারে মানুষের যে ভালোবাসা, এরকমটা আসলে আমরা কখনো আমাদের যে প্রচলিত, আমরা যেভাবে দেখে অভ্যস্ত, আমরা সেভাবে কল্পনাই করতে পারি না। একটা সুন্দর ব্যক্তিত্ব যদি আমি বলি। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। ২ নম্বর হচ্ছে যে উনি কিন্তু আওলাদে রাসূল। উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশক্রমে উনার অবস্থান হচ্ছে ৩৮। এবং এটা অনেকে জানে না, এই যে টারবাইনটা আমরা যেটাকে পাগড়ি বলি, এই টারবাইনটা কালো যারা পড়েন বেসিক্যালি তাদেরকে ধরা হয় যে ওনারা হচ্ছে আওলাদে রাসূল। আর সাদা যারা পড়েন তারা হচ্ছে নরমাল স্কলার থাকে। তো উনি হচ্ছে ওই ক্যাটাগরি, তো ওইটার জন্য তার প্রতি একটা দরদ আছে। ৩ নম্বর বিষয় হচ্ছে উনি খুব সফট স্পোকেন মানুষ ছিলেন। উনার মধ্যে একটা অ্যাকোমোডেটিভ মানসিকতা ছিল। আমরা যারা পড়াশোনা করি আমরা জানি যে উনি দীর্ঘদিন ধরে মুসলমানদের ইউনিটি করবার জন্য চেষ্টা করছেন। আপনি জানেন যে এই যে শিয়া সুন্নি বলে নানা ধরনের একটা বিরোধ তৈরি করবার চেষ্টা করা হয়। তারপর নানা ধরনের অপপ্রচার আছে। তো উনি অনেকটা এগুলোকে তিনি কন্ট্রোল করবার চেষ্টা করেছেন। উনি নিয়মিত সুন্নিদের সাথে উনি মতবিনিময় করতেন। তারপরে ধরেন আমাদের যে মারা গেলেন প্রখ্যাত স্কলার ইউসুফ আল কারজাবি, ওনাদের সাথে ওনাদের রেগুলার যে কিছু ফোরামে তারা একসাথে বসতেন, আমি এগুলো পড়েছি।
আরেকটা জিনিস হচ্ছে যে উনি একটা দীর্ঘ সময় যে একটা ট্র্যাডিশন ছিল বা অনেকে বলতেন যে সাহাবীদের ব্যাপারে ইরানিদের কিছু নেগেটিভ ক্যাম্পেইন থাকে, এটাকে কিন্তু উনি ফতোয়া দিয়ে নিষিদ্ধ করেছিলেন। আরেকটা জিনিস আমি মনে করি যে পশ্চিমারা ভুল করেছে সেটা হলো যে এই রাবার কিন্তু যেটার জন্য তারা ভয় পায় ইরানকে বা ধ্বংস করতে চায় সেটা হচ্ছে ইরানের পারমাণবিক বোমা। এই রাবার কিন্তু এটার বিপক্ষে ছিলেন। উনি ফতোয়া দিয়েছিলেন যে পারমাণবিক বোমাটা যেন না তৈরি করা হয়। সো তার অনেকগুলো ভালো সাইড আছে। আপনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করেন, স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করেন, তারপর আপনি যদি ক্যারেক্টারের দিক থেকে চিন্তা করেন, তার সিম্পলিসিটি, তার যে সাধাসিধে জীবনযাপন এদিক থেকে চিন্তা করেন, আমি বলব যে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ফলে এইরকম নেতা আমরা যখন ধরেন আমাদের তো বেশিরভাগ দেশে কি হচ্ছে? আপনি যেটা মানে আমরা সবাই জানি। ধরেন বেশিরভাগ দেশেই কিন্তু শাসক আর জনগণের কিন্তু পুরো বিপরীত অবস্থা। মানে আপনি যে আমাদের মিডল ইস্টার্ন আরব কান্ট্রিগুলো যদি দেখেন, এইখানে শাসকেরা পুরোপুরি একটা বিলাসী লাইফ যাপন করেন এবং তাদের সাথে জনগণের কোনো একটা ইন্টারেকশন নাই। জনগণকে তারা কিছু কমফোর্টেবল লাইফের ব্যবস্থা করে দিয়েছেন। জনগণ অতটুকুতেই মনে করছে এটাই বোধহয় আরামদায়ক জীবন। কিন্তু তারা যে তার প্রায় সহস্র গুণ টাকা তাদের হাতে পকেটে আছে। একেকজনের সাগর তীরে প্রাসাদ, সাগরের নিচে প্রাসাদ, উপরে প্রাসাদ। লন্ডনে ধরেন ৪০০ গাড়ির মালিক, অমুক জায়গায় ৫০০ গাড়ির মালিক। এই যে ধরেন তাদের যে বিলাসী জীবন, এগুলো যে জনগণকে তারা এক ধরনের বোকা বানিয়ে তারা চলেছে। সেই ক্ষেত্রে আপনি যদি ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতাকে দেখেন, উনি কিন্তু ওনার জীবনযাপন, ওনার বাসভবন, ওনার সন্তানদেরকে যে তিনি মানুষ করেছেন, সেগুলো ইরানের সাধারণ মানুষের সাথে মিল আছে। উনি আহামরি কোনো বিলাসী জীবনযাপনও করেন নাই এবং উনার যে সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ ছিল, এগুলোও তিনি নেন নাই। এ কারণে আমি মনে করি যে এরকম একটা আইকনিক ফিগার আসলে আমরা তাকে দেখেছি বা পেয়েছিলাম, এটা আমরা ফরচুনেট। আবার একই সঙ্গে আমরা তাকে হারিয়ে ফেললাম। এটা কষ্ট দেয়। ১৩ই মার্চ জি। দুই পরাশক্তির এই আগ্রাসনের মাঝেও বিশ্ব কুদস দিবসে ইরানের প্রেসিডেন্ট, ইরানের পরমাণু কমিশনের প্রধান, জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব সহ সবাই শোভাযাত্রায় জনগণের কাতারে সামিল হলেন এবং তারা কিন্তু জানেন যে যেকোনো সময় যেকোনো একটা হামলা হতেই পারে। এত নির্ভীক তারা কেন? এবং কোন অলৌকিক শক্তি বলে তারা এত নির্ভীক যে তারা এই আগ্রাসনের মধ্যেও, এই হামলার মধ্যেও তারা জনগণের কাতারে এই মিছিলে তারা সামিল হলেন? আমি এই ভিডিওটা দিয়েছি। এই মিছিলে ওখানে ৩ জন কি ফিগার ছিলেন আপনি যাদের কথা বললেন। একটা হচ্ছে এবং একজন নারীও কিন্তু সেখানে শহীদ তৈরি হয়েছেন। হয়েছে। আ বা যাকে এখন ইসরায়েল এবং আমেরিকা ১ নম্বর টার্গেট করেছে, আলী লারজানি উনি ছিলেন। ইরানের প্রেসিডেন্ট ছিলেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের ফরেন মিনিস্টার ছিলেন আব্বাস আরাকচি। এদের আমি ভিডিও দিয়েছি। দেখেন, আমি ইরানকে যেভাবে স্টাডি করি, একটা হচ্ছে যে ইরান তো হচ্ছে আ নিয়মিতভাবে আ আমাদের যে ইমাম হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জীবনী, এটা তারা চর্চা করে এবং ইমাম হুসাইনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে তার শাহাদা, মার্জিরা, এবং এটাকে তারা সেলিব্রেট করে। এবং আমরা যদিও বলি যে আমরাও আসলে আহলুল বাইতকে ধারণ করি, আমরা যারা সুন্নি, কিন্তু প্র্যাকটিক্যালি এটাকে চর্চা করার ক্ষেত্রে, ধারণ করবার ক্ষেত্রে ইরান আমাদের থেকে অনেক বেশি অগ্রসর। এটা স্বীকার করতে দ্বিধা নেই। আমি তো ধরেন বহু জায়গায় কথা বলেছি আমাদের দেশে। ইরান সেটা প্রমাণও দেখিয়েছে। এই ধরেন হাসনাইন আরকি, হাসান এবং হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অন্য কোনো বোনের নামও কিন্তু আমাদের এখানে অনেক মানুষ বলতে পারে না। মানে আমরা বলি যে আহলুল বাইতকে আমরা পছন্দ করি, কিন্তু আমাদের জানার পরিধিটা এরকম। তো ওনাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ওনাদের শাহাদা এবং ইরান সেটাকে সেলিব্রেট করে, সেটাকে তারা ধারণ করে, ওটা তারা অর্জন করতে চায়। ফলে শাহাদাত বা জীবন দেওয়ার বিষয়টা আমাদের কাছে বা অন্য অনেকের কাছে, বিশেষ করে পশ্চিমাদের কাছে যতটা কঠিন, ওনাদের কাছে ততটাই সহজ। ওনারা এটার জন্য আসলে কামনা করেন, ওনারা এটার জন্য দোয়া করেন, হ্যাঁ? ফলে হয় কি, ওনারা জানেন যে আপনি যেটা বললেন আপনার প্রশ্নে, যে ওনারা জানেন যে তারা টার্গেটের শিকার হতে পারেন। এটা জানেন, ঠিক আছে। কিন্তু ওনারা তো এটাতে ভীত হওয়ার কিছু নেই। যেটা আমরা ১ম এ একদম আলোচনা করছিলাম যে সর্বোচ্চ ধর্মীয় নেতাও জানতেন যে তার উপর অ্যাটাক হচ্ছে। এরপর উনি ছিলেন, তার বাসাতেই ছিলেন। ঠিক ওরকম এনারাও রাজপথে গেলেন এবং এটার মাধ্যমে দুটো জিনিস হলো। এটা প্রথম হলো যে পশ্চিমাদেরকে তারা একটা মেসেজ দিলেন যে আপনারা যে আমাদেরকে খুঁজে পাচ্ছেন না বা আমাদের রেজিমের কাঠামোটা খুব দুর্বল হয়ে গেছে, আমরা খুব ভয় পেয়ে গেছি, এটা ঠিক না, আমরা প্রকাশ্যে আসলাম। মানুষকেও তারা, ইরানের জনগণকেও তারা একটা বার্তা দিলেন যে আমরা আপনাদের সাথে আছি। আপনারা যে নিয়মিত রাস্তায় আছেন, রাস্তায় নামছেন, আমরাও বাঙ্কারে বা নিরাপদ জায়গায় নেই, আমরাও আপনাদের সাথে আসলাম। আমি মনে করি এতে ইরানের জনগণকে আগামী দিনগুলোতে যুদ্ধ করবার ক্ষেত্রে ভীষণভাবে উৎসাহিত করবে। আর পশ্চিমারাও আসলে তাদেরকে নতুন করে হিসাব কষতে হবে।
আমেরিকা এবং ইসরায়েল ইরানের প্রতি যে হামলা, এই হামলার ব্যাপারে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর ভূমিকাটা কি হওয়া উচিত ছিল, বা তারা এখন কি ধরনের ভূমিকা নিচ্ছে বলে আপনি মনে করেন? না, এটা তো আসলে পেইনফুল। এটা প্রথম কথা হলো যে আরব দেশগুলোর ভূমিকা তো শুরু থেকেই প্রশ্নবিদ্ধ। আরব দেশগুলো তো সজ্ঞানে, সচেতনভাবে এবং ওই যে বললাম যে তাদের যে বিশাল বিপুল বিলাসী জীবন, সেই বিলাসী জীবনটাকে টিকিয়ে রাখার স্বার্থে তারা জনগণের দৃষ্টিভঙ্গির সাথে প্রতারণা করে তারা তাদের ভূখণ্ডগুলোতে বেস তৈরি করতে দিয়েছে। এবং এটা কিন্তু হয়েছে 1991-2 যখন আপনার গালফ ওয়ার হলো, তখন থেকেই মূলত এই মিডল ইস্টে মানে এই ঘাঁটিগুলো হয়েছে। এবং সারপ্রাইজিংলি একটা কট্টরপন্থী একটা স্কলার গ্রুপও তৈরি করা হয়েছে, যারা আবার এগুলো সমালোচনা করাটাকে ডিসকারেজ করেছে। অর্থাৎ যখন কেউ এই ঘাঁটিগুলোর বিরোধিতা করত এবং যখন কেউ এই যে পশ্চিমা দেশগুলো কেন আমাদের এই স্পেস ব্যবহার করছে এই নিয়ে কথা বলতো, সেটাকে তারা আবার রিলিজিয়াসলি আপনি এটা করতে পারবেন না এভাবে ব্যাখ্যা দিত যে আপনি শাসকের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। সো আরব দেশগুলো শুরু থেকেই কিন্তু মানে আমি বলব যে মুসলিম উম্মার যে সেন্টিমেন্ট সেটার সাথে তারা বিশ্বাসঘাতকতা করেছে। এখন তারা যেটা করছে সেটা হলো তারা আমেরিকার ক্ষেত্রে বা ইসরায়েলের ক্ষেত্রে তারা কিন্তু কোনো বক্তব্য দিচ্ছে না। তারা ইরানকে মাঝে, মাঝে তারা একটু শাসক পর্যায়ে তারা হুমকি দিচ্ছে যে এটা ভালো হবে না যদি আমাদের উপর এভাবে আক্রমণ করা হয়। কিন্তু আমি মনে করি তাদের মোরাল ভিত্তি নেই, তাদের নৈতিক ভিত্তি নেই। কেন নেই? আপনি দেখবেন যে তারা খুব কঠোর কোনো অবস্থানে যেতে পারছেন না। কারণ হলো তারা জানেন যে জনগণ কিন্তু তাদের বিপক্ষে। তারা যদি এটা আপনি বিস্মিত হবেন, মানে মিসাইল যাচ্ছে, জনগণ বুঝতে পারছে যে এটাতে তারও ক্ষতি হতে পারে। তারপরও সে এক্সপেক্ট করতেছে যে আসুক, আসুক। এর কারণ হচ্ছে যে তাদের রেজিমটা হচ্ছে মানে নামকাওয়াস্তে হচ্ছে আরব রেজিম। কিন্তু তাদের জীবনযাপন, তারা যেই ধরনের অ্যা সংস্কৃতিতে সংস্কৃতি এবং নির্রীতিতে তারা চলে গেছে, এটা আসলে পশ্চিমা বিশ্বকেও হার মানিয়ে দিয়েছে। বিশেষ করে আপনি যদি ইউএইর যে ভূমিকাটা, আমি বলি ইউএই হচ্ছে আরব বিশ্বের ইসরায়েলের মতো। তারা সবার আগে ধরেন এই ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং ইসরায়েলের সাথে তাদের যে ধরম-মহরত এবং নিয়মিত তাদের যে পার্টি, তাদের যেই সেলিব্রেশন, ইসরায়েলে তারা যেভাবে ব্যবসা করবার সুযোগ করে দিয়েছে, এটা আমি বলব যে জঘন্য ব্যাপার। এখন আমার প্রত্যাশা হবে, আমি জানি না এটা হবে কিনা, আমি এক্সপেক্ট করব যে স্কলারদের চাপে হোক অথবা জনগণের চাপে হোক বা ওআইসির চাপে হোক, ওআইসিও আশা করি কনস্ট্রাকটিভ যদি হয়, তাহলে আসলে এই আরব দেশগুলোর একসাথে বসা উচিত এবং তাদের উচিত হচ্ছে ইরানকে যদি তারা সাপোর্ট দিতে নাও পারে, লিস্ট তাদের এই ভূখণ্ডগুলোতে যেন বেস না থাকে, মার্কিন বেস। এটার একটা সম্মিলিত সিদ্ধান্ত যদি তারা নিতে পারে, আমি বলব যে মিডল ইস্টে শান্তি চলে আসবে অনেকটাই। আমরা জানি যে বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে জাতিসংঘ। জি। ইরানে একদম বিনা উস্কানিতে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা হামলাগুলো চালালো। তাহলে এই যে মানবাধিকার যে লঙ্ঘন হলো, জাতিসংঘ এখন কোথায়, এবং জাতিসংঘ কি একেবারে অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে? না, জাতিসংঘর ব্যাপারটা হয়ে গেছে কি জানেন? জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। জাতিসংঘের যে স্বাভাবিক যে ম্যানেজমেন্ট তার মেজরিটি পোরশনের এক্সপেন্সের খরচ দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র। ফলে তারা কিন্তু যুক্তরাষ্ট্রের হাতের পুতুল ছাড়া কিছু না। তাহলে যুক্তরাষ্ট্রের এজেন্ট কি বাস্তবায়ন করছে জাতিসংঘ? ওয়ান কাইন্ড অফ। মানে ব্যাপারটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যাপারে তারা সাইলেন্ট থাকবে। এখন আপনি এটাকে যেভাবেই দেখেন। ধরেন যুক্তরাষ্ট্র যখন ইরাকে, আমি যেটা শুরুতে বললাম, যখন তারা একটা মিথ্যা অজুহাতে আক্রমণ করলো এবং সে অস্ত্রটা তারা পেল না। আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেই প্রেসিডেন্ট ছিলেন তখন মার্কিন বুশ জুনিয়র। তাকে কিন্তু কোনো জবাবদিহিতার আওতায় আনা হয়নি। কিংবা আপনি যদি মনে করেন এই যে একটার পর একটা দেশে তারা তথাকথিত রেজিম চেঞ্জের নামে তারা যে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, অথবা রেজিম চেঞ্জের নামে তারা যে আপনার তেলের উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলো, জাতিসংঘ কিন্তু এগুলোর ব্যাপারে কোনো ভূমিকা নেই। আপনাকে আমি রিসেন্ট বলি, ধরেন মুসলিম দেশ যদি বাদ দেই, ভেনিজুয়েলাতে যুক্তরাষ্ট্র যেইভাবে আপনার একটা অপারেশন করে নিকোলাস মাদুরোকে প্রকাশ্যে তুলে এনে আপনার ওয়াইফ এবং তাকে একটা করে এনে নিউ ইয়র্কে বিচারের কাঠগড়ায় দাঁড় করালো, একটা দেশের সভারেনিটি, সার্বভৌমত্বকে একটা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যেটা তারা করলো, জাতিসংঘ কী পদক্ষেপ নিয়েছে? সুতরাং জাতিসংঘ আজকে ইরানের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিবে এটা আমি বিশ্বাস করি না। বরঞ্চ জাতিসংঘ সাইলেন্ট থাকবে। ক্ষেত্র বিশেষে তারা আমেরিকাকে আরও সহজ করার জন্য যদি কোনো প্রস্তাবনা পাওয়া যায় সেটা করবে, অথবা যদি নিরাপত্তা পরিষদ আপনি জানেন সেটাও একটা ছোটো জগন্নাথ হয়ে আছে, ওখানেও যদি কোনো দেশ ইরানের পক্ষে কোনো প্রস্তাব আনে, তাহলে দেখবেন যে বাকিরা আবার ভেটো দিয়ে সেটাকে মানে, বা ইসরায়েলের বিপক্ষে কোনো প্রস্তাব আনে, তাহলে হয়তো জাতিসংঘ সেটাকে ভেটো দিয়ে ক্যান্সেল করে দিবে। নেতানিয়াহু এবং এই যে আপনার তাদের যে মানে আপনার ডিফেন্স
মিনিস্টার, তারপরে প্রতিরক্ষা মন্ত্রী যে ইসরায়েল কাটস, তারপরে আপনার আগের যে প্রতিরক্ষা মন্ত্রী, এদের বিরুদ্ধে কিন্তু আইসিসির গ্রেফতারি পরোয়ানা আছে, যুদ্ধ অপরাধের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। জাতিসংঘ সেটাও কিন্তু কিছু করতে পারছে না। তার মানে হলো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দুটো ইস্যুর স্বার্থের বিরুদ্ধে গিয়ে জাতিসংঘ আসলে কোনো পদক্ষেপ নেবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি না। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, ইরান কিন্তু একাই লড়ে যাচ্ছে। আল্লাহ না করুক যদি ইরান হেরে যায়, তাহলে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কী হবে এবং মুসলিম বিশ্বের ভবিষ্যৎ কী দেখছেন আপনি? ইরান হেরে যাওয়ার ব্যাপারে আমি খুব একটা, আমি তো বললাম এটা আমি আশাবাদী না। যদি আমি যেটা বলব যে ইরানের এই রেজিম চেঞ্জ বা যদি একটা বড় ক্রাইসিস তৈরি হয়, তখন যেটা হবে, তখন এই যুদ্ধটা পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে যাবে বা সেন্ট্রাল এশিয়াতে ছড়িয়ে যাবে বলে আমার মনে হয়। কারণ হচ্ছে এইটা আপনি দেখবেন, এটা আমার একটু বলা দরকার। মার্কো রুবিও যে নিয়ে এখনকার আমেরিকার হচ্ছে আমরা বলি হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, বাংলায় আমরা বলি যেটাকে পররাষ্ট্রমন্ত্রী বা ফরেন মিনিস্টার। উনি যখন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট ছিলেন, ওই সময় উনি একটা বক্তব্য দিয়েছিলেন যেটা এই গত ২ দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে খুব দেখা যাচ্ছে। উনি বলছেন যে ইরানের সাথে কোনোভাবে নেগোশিয়েট করা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে যে ইরান হচ্ছে একটা আল্টিমেট ওয়ারের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওয়ার বিটুইন দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য ইসলাম। এবং ইরান বিশ্বাস করে যে এই ওয়ারে ইসলাম জয়ী হবে। এটা কিন্তু আমাদের সব হাদিসের কথা উনি বলছেন। এবং দ্যাট উইল হ্যাপেন কীভাবে হবে? বাই দ্য ইমার্জেন্স অফ দ্য 12th ইমাম মাহদি। এটা উনি বলতেছেন। তো আমরা তো ধরেন ইমামতের ধারণায় আমরা যারা শুনি আমরা এভাবে বিলিভ করি না। কিন্তু আমরাও কিন্তু বলি ইমাম মাহদি একজন আসবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। এবং উনি এসে পৃথিবীতে আপনার শান্তি প্রতিষ্ঠা করবেন এবং ওনার শেষ দিকে আপনার দাজ্জাল আসবে, ওনার একদম ৪০ বছরের শেষ দিকে। এবং এই দাজ্জাল হচ্ছে অ্যান্টি-মাসিহ এবং তাকে আবার কিল করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরবেন। উনি হচ্ছেন মাসিহ এবং তার হাতে দাজ্জালের পতন হবে বা মৃত্যু হবে। এইগুলো কিন্তু আমরা যেটা বলেছি এক্স্যাক্টলি ওই ইমাম মাহদির সাথে মিলিয়ে এই ওয়ারটাকে, মানে ইসলাম ভার্সাস বাকি বিশ্ব, এই জায়গাটা মার্কো রুবিও অ্যাড্রেস করেছে। আমি যদি সেভাবে চিন্তা করি তাহলে আমি বলব যে আপনি যে ইরানের এখানে কোনো ফ্যাক্টর না আসলে। ইরান যেই অবস্থাতেই যাক, যদি ইরান এই অবস্থায় থাকে অথবা যদি ইরানের ধরেন রেজিম চেঞ্জ হয়, তখন মিডল ইস্টার্ন এটাকে আরও কেওটিক হবে এবং তখন এটা একটা, আমি মনে হয় যে একটা অঘোষিত যুদ্ধের মতো হয়ে যাবে পুরো ওয়েস্টের এগেনস্টে এবং ওই পরিস্থিতিটাই হয়তো আল্টিমেট একটা চূড়ান্ত যুদ্ধের দিকে হয়তো নিয়ে যাবে। সুতরাং যারা আপনার রিলিজিয়াস হিস্ট্রিগুলো একটু জানেন, আমি বলব যে আমেরিকা সবাই জানেন না, কিছু, কিছু লোক জানেন, তারা হয়তো বুঝবেন। আর আমাদের মধ্যেও যারা হয়তো এই আখেরি জমানার হাদিসগুলো যারা স্টাডি করেছেন, তারাও হয়তো বুঝবেন বিষয়টা আসলে এত সহজ না যেভাবে আমরা বলছি। এটা একটা দীর্ঘ এবং চূড়ান্ত যুদ্ধের ১ম দিকে আসলে আমরা অবস্থান করছি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের প্রভাব কিন্তু বাংলাদেশেও কিছুটা পড়েছে, যেহেতু আমরা বাংলাদেশে অবস্থান করছি। আপনি জানেন বিশ্ববাজারে তেলের যে একটা ঘাটতি বা বিশ্ববাজারে তেলের উপর যে প্রভাব, সেটা কিন্তু বাংলাদেশেও জ্বালানির বাজারে একটা প্রভাব পড়েছে। সেই ক্ষেত্রে আমরা এই প্রভাবটাকে কিভাবে কাটিয়ে উঠতে পারি? না, এখানে সরকারকে প্রথমত হচ্ছে যে জনগণের কাছে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। আমাদের এখানে যেটা হয় যে আমাদের এখানে বলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমাদের এখানে পর্যাপ্ত মজুদ আছে, এগুলো বলে। তো এইগুলো তো আসলে আপনাকে কাগজে কলমে বা মুখে বললে হবে না। এগুলোর আপনার কিছু স্পেসিফিক প্রমাণাদি দিতে হবে। তাহলে মানুষের আস্থা বাড়বে। এখন আপনি তেলের বাজারে আপনি পেট্রোল পাম্পগুলোতে যে ভিড় দেখছেন, এটার কারণ হচ্ছে এটাই যে সরকারের এই কথাবার্তায় মানুষ আশ্বস্ত হতে পারছে না। একই সঙ্গে সরকার কিন্তু তেলের লিমিট করে দিয়েছে। ফলে তার জনগণের মধ্যে আরও প্যানিক বাড়াচ্ছে। আমি চাইবো যে সরকার প্রথমত হচ্ছে তাদের প্রকৃত অবস্থান স্পষ্ট করুক। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারের বিভিন্ন সোর্স থেকে, আগে যে সোর্স থেকে তারা তেল আনতেন, এর বাইরেও একাধিক বা যত বেশি সম্ভব সোর্স থেকে তাদের কথা বলা শুরু করা উচিত। যাতে করে এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে যেন জ্বালানির যে সংকটটা হতে পারে, সেই সংকটটা আমরা ডিল করতে পারি। এখন তেলের উপর সব কিছু নির্ভর করে। তেলের উপর আমাদের ফ্যাক্টরিগুলো নির্ভর করে, তেলের উপর আমাদের পাওয়ার প্রোডাকশন নির্ভর করে। সুতরাং আগামীতে গরম তো আরও বাড়বে, যেহেতু গরমের সিজন পড়ছে, তখন ভয়াবহ মাত্রায় লোডশেডিং হওয়ার সম্ভাবনা আছে। তো এগুলোর জন্য আমি মনে করি সরকারের এখন থেকেই ব্যবস্থা নেওয়া উচিত এবং সম্ভাব্য তেলের সংকট মোকাবেলায় যতগুলো সোর্স তারা পারে, তাদের ক্যাপাসিটিতে আছে, বা ভ্যারামিটিয়া করে যদি থার্ড পার্টি হিসেবেও তারা অ্যারেঞ্জ করতে পারে, তাদের এই তেলের যোগানটা বৃদ্ধি করা উচিত। মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা মধ্যপ্রাচ্যের অনেকগুলো বিষয় আমরা জানতে পারলাম এবং
ভবিষ্যতে কী হতে পারে বা কী ধরনের পরিস্থিতি হতে পারে এবং সেটা আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারি, সেই বিষয়ে আপনি চমৎকার বিশ্লেষণ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে ইনভাইট। দর্শক, ইরানি রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে আমাদের আজকের অতিথির সঙ্গে আমরা আলোচনা করলাম মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে এর প্রভাব কী হতে পারে বা ভবিষ্যতে কেমন হতে পারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। সব কিছুই আমরা জানানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আমরা আরও কিছু অতিথিকে নিয়ে আসবো, জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।